জয় হিন্দ। নিটের রেজাল্ট পাবলিশ হওয়ার পর ভারতবর্ষে একটা মানে হুঙ্কার মেচে গেছে, কারণ নিটের রেজাল্টে এইবার যেই ঘটনা দেখা গেছে সেইটা আজ পর্যন্ত কোনো দিন কোনো পরীক্ষাতে এভাবে দেখা যায়নি। নিট পরীক্ষা আমরা জানি 720 মার্কসের মধ্যে হয়। এবার এই 720 মার্কসের মধ্যে 2 থেকে 3 জন, 5 জন, 10 জন পর্যন্ত 720 মার্কস পেতে পারে, অ্যাডজাস্ট করা যায়, এবং প্রতি বছরের রেকর্ড অনুযায়ী 3 জন 4 জন পেতে পারে। কিন্তু এই বছর যেটা হয়েছে সেটা হলো 1 থেকে 67, অর্থাৎ টোটাল 67 জন স্টুডেন্ট 720 মার্কস পেয়েছে, এবং তার থেকেও বড় বিস্ময়কর ঘটনা 719 এবং 718 পর্যন্ত মার্কস পেয়েছে। আমরা দেখব আজকের ভিডিওতে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে 719 বা 718 কি পাওয়া সম্ভব। যদি পাওয়া সম্ভব তাহলে প্রসপেক্টারে বা গাইডলাইনে কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া ছিল, সেই মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী আদৌ কি 719 718 পাওয়া সম্ভব, নাকি 715ই হবে, 720-র পরে 715 বা 716 হবে নেক্সট নাম্বার, যেই নাম্বারটা ক্যারি করতে পারবে কোনো স্টুডেন্ট, অর্থাৎ 720-র পর 716 বা 715 মার্কস পাওয়াটাই যোগ্য। তাহলে আমরা এটা ডিটেলসে দেখব। আর একটা জিনিস খেয়াল রাখবে যে একটা তীর যখন ছোড়া হবে না, তুমি যদি এতটুকু তীরের এই কমান্ড রাখো তাহলে যে ডিস্টেন্স ক্রস করবে, তীরটাকে যদি আরও দূর থেকে ছাড়ো আরও বেশি ডিস্টেন্স ক্রস করবে। অর্থাৎ তুমি যত ব্যাক ক্যালকুলেশন স্টার্ট করবে সেইখান থেকে তোমার অত স্টার্টিংয়ের জিনিসগুলোকে তুমি বেশি বুঝতে পারবে যে আসলে কি কি হয়েছে এর মধ্যে এবং কি কি হয়ে গেছে, অর্থাৎ কি কি সমস্যা স্টুডেন্টরা ফেস করবে। দেখো, স্টার্ট হয়েছিল 9 ফেব্রুয়ারি থেকে এই কাহিনীটা। এই গল্পটা স্টার্ট হয়েছে কবে থেকে? 9 ফেব্রুয়ারি। আমরা সবাই ভাবছি যে ভোটের রেজাল্টের দিন রেজাল্ট পাবলিশ করেছে, সেখান থেকে গল্প স্টার্ট, অর্থাৎ 4th মে, 4th জুন থেকে আমরা ভাবছি যে গল্পটা স্টার্ট হয়েছে 4th জুন থেকে। কিন্তু প্রবলেমটা কিন্তু 4th জুন অর্থাৎ ভোটের রেজাল্টের থেকে স্টার্ট হয়নি। এই প্রবলেমটা স্টার্ট হয়েছে কোথায়? 9th ফেব্রুয়ারি থেকে। এইবার আমি বোঝাচ্ছি কেন 9th ফেব্রুয়ারি থেকে এক্সামস এই প্রবলেমটা স্টার্ট হচ্ছে। দেখো, ধরে নাও এ বি সি ডি ই 3 জন ব্যক্তি ফর্ম ফিল আপ করবে, কারণ 9 ফেব্রুয়ারিতে নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে নিটের ফর্ম ভরা স্টার্ট হয়ে গেছে। 9 ফেব্রুয়ারি টু 9 মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এইবার টোটাল আমরা জানি যে 23 লক্ষের উপরে স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, এবং ধরে নিচ্ছি এই 5 জন স্টুডেন্ট কী করেছে, এবার একই সময়ে, বুঝবে, একই সময়ে একই ক্যাফেতে গিয়ে একই টাইমে ফর্ম ফিল আপ করেছে, অথবা এই 5 জন একই সময়ে আলাদা আলাদা ক্যাফেতে, ধরো কারো বাড়ি কোথায়? দিল্লিতে, ধরে নাও কারো বাড়ি দিল্লি, কারো বাড়ি রাজস্থান, কারো বাড়ি পাঞ্জাব, কারো বাড়ি হরিয়ানা, এবং আরেকজনের বাড়ি দিল্লি, ধরে নিচ্ছি আমরা। এই 5 জন কী করেছে, মানে কোইন্সিডেন্টলি হয়ে গেছে যে একই সময় এরা কী করেছে, ফর্ম ফিল আপ স্টার্ট করেছে। এইবার দেখো, ফর্ম ফিল আপ যখন স্টার্ট করা হয় আমাদেরকে জিমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে কী করতে হয়? রেজিস্ট্রেশন করতে হয়। যখন রেজিস্ট্রেশন আমরা করি তখন আমাদের ফোনে একটা ওটিপি আসে। এইবার গল্পটা এখান থেকে শুরু হইলো। এই যে ওটিপিটা যে আসলো 5 জনের, ধরে নাও 230100, এবং তারপরে আমি XX দিয়ে দিলাম। ক্লিয়ার? এই 5 জনেরই প্রথম যে ডিজিটগুলো রয়েছে সেই ডিজিটগুলো কিন্তু সেম টু সেম, অর্থাৎ তারা যখন রেজিস্ট্রেশনটা করলো, ধরো কারোর ক্ষেত্রে লাস্টে 189, কারোর ক্ষেত্রে লাস্টে 196, কারোর ক্ষেত্রে লাস্টে 179, এভাবে রয়েছে। এই অর্থাৎ তারা যখন রেজিস্ট্রেশনটা করলো একই টাইমে, ধরো 4টার সময় কেউ রাজস্থানে বসে ফর্ম ফিল আপ স্টার্ট করলো, কেউ কলকাতা বসে স্টার্ট করলো, কেউ বেঙ্গালুরু বসে স্টার্ট করলো, একই সময় ফর্ম ফিল আপ স্টার্ট করলো, অর্থাৎ এদের 5 জনের কিন্তু সিরিয়াল নাম্বারটা একই হয়ে গেল। এবার তুমি বলতে পারো স্যার 179-র পরে 190 কেন হলো না? কারণ হচ্ছে এরা 5 জন ছাড়া ভারতবর্ষে আরও অনেকে ফর্ম ফিল আপ করছে, তো এদের ওই 1 সেকেন্ডের মধ্যে তো অনেকেই ফর্ম ফিল আপ করছে, তাই না? 1 সেকেন্ডের মধ্যে অনেকেই তো ফর্ম ফিল আপ করছে, তো ওইখানটা মাঝখানে 5 জন 10 জন 15 জনের নাম্বার ঢুকে গেল রেজিস্ট্রেশন টাইমে। এইবার ঘটনা কি হয়েছে যে এরা কিন্তু আগের থেকে এদের কন্ট্যাক্ট হয়েছে যে এইটার সময় তোমরা ফর্ম ফিল আপ করবা, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার প্রায় এক হবে। এতটা ঠিক আছে, না হয় 5 জন রিলেটিভ আছে বা 10 জন 15 জন রিলেটিভ আছে, তারা একই টাইমে ফর্ম ফিল আপটা স্টার্ট করেছে বা একই টাইমে তারা ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে। সমস্যাটা এখানটা হয় নাই, সমস্যা হচ্ছে এই 6 জনের এক্সামের সিটি যখন একই জায়গায় পড়লো, অর্থাৎ এরা যখন এক্সাম যে হলে এক্সাম দিবে সেই হলটা পর্যন্ত
একই এক্সাম হলে হলো, অর্থাৎ বা আমরা এটাও বলতে পারি যে এদের প্রত্যেকের যে রেজাল্ট পাবলিশড হয়েছে, রেজাল্টটা তোমরা দেখবে, আমি তোমাকে একটু পরে দেখাচ্ছি, যে লাস্টের থেকে অর্থাৎ 62 থেকে নিয়ে 67 পর্যন্ত ফার্স্ট রোল, কিন্তু 69 পর্যন্ত আমরা যদি দেখি অলমোস্ট 62 63 ধরতে পারি আমরা, 69 পর্যন্ত যাদের রয়েছে সবার কিন্তু এই প্রথম ডিজিটগুলা সেম রয়েছে। এইবার সেইখানটাতেই একটা সমস্যা দাঁড়াচ্ছে যে কি করে তারা 720 পেল এবং তাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটা এতটা প্রমিনেন্ট বা এতটা কাছে চলে আসলো, তাই না? এইবার দাঁড়াচ্ছে হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশন, যে 719 বা 718 একটা স্টুডেন্ট পেতে পারে কি পারে না। প্রথমে আমাদেরকে কিছু ক্রনোলজি বুঝতে হবে, সেই ক্রনোলজি হলো কত মার্কসের কী কী কোশ্চেন আছে, তাই না? তারপরে আমরা বুঝবো যে আসলে কি 719 718 পেতে পারে কি পারে না। পেতে পারে, যে কোনো এক্সাম যদি কন্ডাক্ট হয় 719 718 পেতে পারে, বাট তার গাইডলাইন থাকবে তো, তার নাম্বার ডিস্ট্রিবিউশন থাকবে তো। নিটের থেকে যে নাম্বার ডিস্ট্রিবিউশন দিয়েছে সেইটা আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি। দেখো, ফিজিক্সের 35টা কোশ্চেনে প্লাস 15 কোশ্চেন থাকে ফিজিক্সে, ক্লিয়ার? সিমিলারলি কেমিস্ট্রিতেও তাই একই সিস্টেম, 35 প্লাস 15, অর্থাৎ তারপরে আমি যাচ্ছি বায়োলজি, আবার দুটো ভাগ রয়েছে, বাট আমি এখানে একসঙ্গেই দেখবো বায়োলজিকে। হ্যাঁ, বায়োলজিতে আমরা দেখবো টোটাল 90 কোশ্চেন, 100-এর মধ্যে 90টা অ্যাটেন্ড করতে হয়। আমি একবারে লিখতেছি, ফিজিক্সে 35 প্লাস 15 কেন বললাম, 35-এ 35ই করতে হবে, 15-এ 10 করতে হবে, 35-এ 35ই করতে হবে, 15-এ 10 করতে হবে, এবং এখানে 100-এর মধ্যে 90 মার্কস অ্যাটেন্ড করতে হবে। তাহলে মোট কত হলো এখানে, 45 45 এবং 90 হচ্ছে বায়োলজিতে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? বায়োলজিতে অ্যাটেন্ড করতেই হবে হচ্ছে 90 মার্কস। এবার তুমি যদি ভালো করে দেখো, 45 45 90 90 আর 90 প্লাস করলে 180টা কোশ্চেন তোমাকে ফেস করতে হবে, 180টা। একটা কোশ্চেনে মার্কস ডিস্ট্রিবিউশন কত করে, 4 করে। তো তোমার 180 ইন্টু 4 কত হলো, 720। তুমি 720 মার্কস পেয়ে গেলা। নিট থেকে কি বললো বা এনটিএ কি বললো, দেখো আগে এক্সাম কন্ডাক্ট করতে হবে AIPMT, অর্থাৎ অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট। এখন AIPMT থেকে NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এরা কি করে এক্সাম কন্ডাক্ট করে, সেখান থেকে নোটিফিকেশন আসলো যে একটা স্টুডেন্ট যদি রাইট কোশ্চেন করে, ঠিক মানে একদম এক্স্যাক্টলি প্রপার রাইট কোশ্চেন যদি করে কোনো স্টুডেন্ট, তাহলে সে পাবে হচ্ছে 4 × 1 = 4, অর্থাৎ একটা কোশ্চেন ঠিক করার জন্য 4 মার্কস পাবে। যদি রং কোশ্চেন করে অর্থাৎ ভুল করে, তাহলে ওই একটা কোশ্চেন কত মার্কস ক্যারি করছিল, 4 মার্কস ক্যারি করছিল, এবং নেগেটিভ মার্কিং আর একটা, অর্থাৎ তার কিন্তু কী হবে, একটা কোশ্চেন ভুল করলে সেই কোশ্চেনটার জন্য 4 মার্কস কমলো, আর নেগেটিভ মার্কিং আরও 1 কমলো, নেগেটিভ মার্ক আরও 1 কমলে নেগেটিভ আর হোল্ড করা নাম্বার 4, টোটাল কিন্তু কমলো কত, 5। এইবার এইখানটা একটা সমস্যা দেখো, যেই স্টুডেন্ট এখানে 10-এ 11 করলো অর্থাৎ ওভার অ্যাটেম্প্ট করলো, তাকে কিন্তু নাম্বার দিবে না, 0 দিবে। বলা হয়েছে ওভার অ্যাটেন্ড এবং লেস অ্যাটেন্ডে 0 মার্কস, মানে কেউ যদি 9টা কোশ্চেন করে, একটা ছাড়লে কিন্তু তাকে রং কোশ্চেনে ধরবে না, অর্থাৎ তাকে 5 কমাবে না, তাকে কত কমাবে, 0 কমাবে। বললো মোর অর লেস, মোর মানে কেউ যদি একটা এক্সট্রা করে এবং লেস যদি কেউ একটা কম করে, তাহলে নাম্বার ডিস্ট্রিবিউশন কত, 0, অর্থাৎ তার কত কমবে, 0 কমবে। মানে কোনো স্টুডেন্ট যদি একটা কোশ্চেন কম অ্যাটেন্ড করে, তাহলে 720 ছিল 180-র জন্য, -1 অর্থাৎ 179 হয়ে গেল। 179-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হয়ে যাবে, 716 মার্কস হলো। তার মানে কোনো স্টুডেন্ট যদি একটা কোশ্চেন অ্যাটেন্ড না করে 716, ক্লিয়ার? এইবার প্রশ্ন হচ্ছে, একটা স্টুডেন্ট একটা অ্যাটেন্ড করলো এবং ভুল করলো, তখন কি দাঁড়াচ্ছে দেখো, অ্যাটেন্ড মানে পুরো 180টাই অ্যাটেন্ড করলো কিন্তু ভুল হয়ে গেলো, তাহলে তার নাম্বার কত কমবে, 5 কমবে। তাহলে একটা স্টুডেন্ট 180টা কোশ্চেন অ্যাটেন্ড করে 720ও পাইতে পারে, এবং একটা স্টুডেন্ট 180টা কোশ্চেন অ্যাটেন্ড করলো, 720 পাওয়ার কথা, একটা ভুল করলো, 5 কমে গেল, 715 পেলো। তাহলে একটা স্টুডেন্ট 720 পেতে পারে সব কোশ্চেন ঠিকঠাক অ্যান্সার দিয়ে, একটা কোশ্চেন ছাড়লে 716 পেতে পারে, একটা কোশ্চেন ভুল করলে 715 পেতে পারে। আমি দুটো কোশ্চেন ভুলে গেলাম না। এইবার প্রশ্ন হচ্ছে যে 719 বা 718 কি পেতে পারে? আমরা দেখলাম 720-র পরে 716, তারপর 715,
ক্ল্যারিফিকেশনে যদি আমি যাই বোনাস মার্কস, এবার স্যার বোনাস মার্কসটা কি, বোনাস মার্কসের গাইডলাইন কী ছিল, আদৌ কি এনটি আগের থেকে বোনাস মার্কসের ডিটেলসে বলেছিল অ্যান্সারকে রিলিজ করার আগে? দেখো আমি প্রমাণ করে দিব 719 পাইতে পারে কীভাবে। দেখো একটা জিনিস, এনটিএ বললো যে তুমি একটা কোশ্চেন ভুল করবা, তোমার কত কাটবো আমরা? 5 কাটবো। তাহলে কত হয়ে গেল? 720 থেকে তুমি তো একটা ভুল করছো, তাই না? তুমি যখন একটা কোশ্চেনের অ্যান্সার ভুল করবে আমরা কত কাটবো? তোমার 5 কাটবো। তাহলে একটা স্টুডেন্ট কি করলো? 720 পেয়েছিল, একটা কোশ্চেন ভুল করে দিল 715। এবার বললো মাঝখানে বা যেই কোশ্চেনটা তুমি ভুল করছো তাহলে আমরা 5 কেটে দিলাম। এইবার ওই কোশ্চেনটার মধ্যে গন্ডগোল ছিল, অর্থাৎ দুটো অ্যান্সার ঠিক হতে পারে বা তিনটে অ্যান্সার তো না, দুটো মানে অপশন 1 অপশন 2 দুটোই ঠিক হতে পারে। তাহলে এইবার সবাইকে কী করলো? বোনাস মার্কস দিল। যেহেতু কোশ্চেনটা ভুল ছিল, তুমি অ্যাটেন্ড করছো, তোমাকে 4 মার্কস দিয়ে দিলাম। তাহলে 715 আর 4 কত হয়ে গেল? 719। কিন্তু আসলে কি এই গাইডলাইনটা ছিল যে বোনাস মার্কস সবাইকে 4 করে দেওয়া হয়েছে এই কোশ্চেনটার জন্য? এমন কোনো গাইডলাইন্স পাইনি আমরা, কারণ অ্যান্সার কিতে লেখা আছে ঠিক প্রথম পেজে তুমি দেখবে একটা অপশন দেওয়া আছে যে অপশন নাম্বার 2 আর 4 দুটাই কারেক্ট, অর্থাৎ স্টেটমেন্ট নাম্বার 1ও কারেক্ট, স্টেটমেন্ট নাম্বার 2 আর 4ও কারেক্ট। আমার কাছে স্লাইড নেই, আমি ওখানে তোমাকে বলতে পারছি না যে ওটা একটা অ্যাটমের উপরে কোশ্চেন দেওয়া ছিল, ঠিক আছে? অপশন নাম্বার 2 এবং অপশন নাম্বার 4 দুটাই কারেক্ট, বা স্টেটমেন্ট 1 অ্যান্ড 4 দুটাই কারেক্ট ছিল। তাহলে সেক্ষেত্রে কি করলো? ওইটার মার্কস যারা অপশন নাম্বার 2 দিয়েছে তাকেও 4 মার্কস দিয়েছে, যারা অপশন নাম্বার 4 দিয়েছে তাকেও 4 মার্কস দিয়েছে। তাহলে ওইখানে কিন্তু মার্কসটা নেগেটিভ মার্কিংয়ে ধরলো না। যে অপশন 1 বা 3 করছে পুরা তার 5 কমে গেল, যে 2 বা 4 অপশন করে আসছে পুরা 4 নাম্বার পেলো। অর্থাৎ এইভাবে ডিস্ট্রিবিউশনটা কিন্তু হয়নি, যেহেতু অ্যান্সার কির মধ্যে ওই অ্যান্সারটা দিয়ে দিয়েছে, উপরে কিছু লেখেনি যে বোনাস মার্কস বলে। তাই বোনাস মার্কসটা আমি এখন ধরবো না। বোনাস মার্কস যদি ধরি আমি, যে একটা ভুল করবে একটা বোনাস পাবে 719 পেয়ে যাবে, যে দুটা ভুল করবে দুটা বোনাস পাবে 718 পেয়ে যাবে। কিন্তু এরকম কোনো গাইডলাইন ছিল না। গাইডলাইন ছিল মাত্র 3টা, রাইট কোশ্চেন 4 মার্কস, রং কোশ্চেন 5 কমবে, লেস আর মোর যদি কম করে আসলে 0 কাটবে, বেশি করে আসলেও 0 অ্যাড হবে। বোঝা গেল কি বললাম? এইবার আমি তোমাদেরকে একটা স্লাইডের মধ্যে দেখাবো যে যেই স্টুডেন্টরা মানে 62, 63, 64, 65, 66, 67, 68, 69 র্যাঙ্কে আসছে, তাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা কি রয়েছে পরপর তোমরা বুঝতে পারবে তারা কোন স্টেট থেকে বিলং করে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে তাদের যে সারনেমটা দেওয়া নেই, সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, বুঝতে পারবে। স্টুডেন্ট তোমরা এই রেজাল্টটা দেখতে পাচ্ছ, এখানে দেখো আমার এই কার্সারটা রয়েছে, এখানে টোটাল 1 সিরিয়াল নাম্বার 1 থেকে নিয়ে এই যে এখানে দেখো নিট র্যাঙ্ক 1 দেওয়া রয়েছে, সিরিয়াল নাম্বার 1 নিট র্যাঙ্ক 1 থেকে নিয়ে 1 2 3 4 করে চলতে 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 এটা 67-এ যখন যাবে, এই দেখো 67, আমার কার্সারটা ফলো করো, 67, এতটা ডিস্টেন্সে 1 র্যাঙ্ক, নিট র্যাঙ্ক 1 দেখা গেল। তারপরে দেখো নিট র্যাঙ্ক 68 হয়ে গেল। সেক্ষেত্রে আমরা দেখলাম র্যাঙ্ক কত রয়েছে? 68। এবং মজার ব্যাপার, তুমি এখান থেকে 69 থেকে যদি দেখো, তোমাকে যেটা আমি বললাম 69 থেকে 2307010, দেখো এই নাম্বারসগুলো সবার সেম, 2307010। দেখতে পাচ্ছ? আমি তোমাদেরকে এখানে হাইলাইট করে দেখাচ্ছি কিভাবে এই জিনিসটা হয়েছে। দেখো এইখানে যদি আমরা 69-এ দেখি 2307010, প্রত্যেকটা 68-এরও তাই 2307010, লাস্টে কত দেখো 186 খালি। 67-এরও দেখো 2307010, প্রত্যেকটার ক্ষেত্রে ভালো করে দেখো 2307010, লাস্ট 3 ডিজিটটা খালি চেঞ্জ। এইবার এইখানটা থেকেই প্রশ্ন আসবে, এই যে 62 র্যাঙ্ক পর্যন্ত লাস্ট 3 ডিজিট, অর্থাৎ এখানে আমরা দেখলাম কত 168, ভালো করে দেখো এটার 62 যার র্যাঙ্ক তার কত দেখলাম আমরা 168। তাহলে তারপরে দেখো 333, তারপরে দেখো 403, তারপরে 460, তারপরে 178, তারপরে 037, তারপরে 186, তারপরে দেখো 198। তাহলে এতটা প্রমিনেন্ট মানে এতটা কাছাকাছি নাম্বার এগুলো আসলো, তো কিভাবে আসলো এটা একটা প্রশ্ন দাঁড়িয়েই থাকে। এইবার
তুমি আর একটা বিস্ময়কর জিনিস দেখবে 62 থেকে নিয়ে খুশবু সারনেম নেই, ক্রিশ সারনেম নেই, লক্ষ্যে সারনেম নেই, অঞ্জলি সারনেম নেই, জাহ্নবী সারনেম নেই, প্রতীক সারনেম নেই, দেখো বিশাখা সারনেম নেই এবং 69এরও সারনেম নেই। এমনকি তুমি যদি ভাবো যে এইখানেই সারনেম নেই, এরকম নয়, এর উপরেও একটা রেজাল্ট তুমি দেখবে। দেখো ঋত্বিক রাজ রয়েছে, তুমি এখানটা যদি ভালো করে দেখো সারনেম পাবে না, এক দুটো এরকম রয়েছে যাদের এখানেও কিন্তু সারনেম নেই। বা এখানে দেখো শুধু কি রয়েছে, রাজনেশ পি দিয়েছে, খালি কোনো এখানে কল্যাণ ভি দিয়েছে। দেখো এখানে দেখুন পুরো সারনেমটা দেয় নাই ওখানে। তাহলে স্টুডেন্ট এই দেখো সৌরভ সারনেম নেই, দিব্যাংশ এদেরও সারনেম নেই। তাহলে এইখান থেকে আমাদের সমস্যাটা শুরু হয় নাই কিন্তু স্টুডেন্ট, সমস্যাটা শুরু হয়েছে এই ডেট থেকে, অর্থাৎ এই যে 9 ফেব্রুয়ারি যেদিন থেকে ফর্ম ফিল আপের অ্যানাউন্সমেন্টটা হয়েছে। যেই ব্যাপারটা আমি আগে বললাম যে যখন রেজাল্ট দিয়েছে তারপর থেকে সমস্যা কিন্তু শুরু হয়নি, সমস্যা শুরু হয়েছে 9 ফেব্রুয়ারি থেকে, যখন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। এইবার আমি যদি ধরে নিই স্ক্যাম হয়েছে, কারণ এত কিছু এত কোইন্সিডেন্ট তো একসঙ্গে হতে পারে না, তাহলে আমাকে ধরেই নিতে হবে স্ক্যাম হয়েছে। এবার আমি যদি যখন আমি ধরেই নেব স্ক্যাম হয়েছে, তখন আমি সেই দিক থেকে দেখব যেই দিক থেকে আমি রিসোর্স পাচ্ছি স্ক্যাম হওয়ার। এইবার একটা জিনিস তুমি খেয়াল করবা যে স্ক্যামটা যে পেপার লিক হয়েছে কি পেপার লিক হয় নাই, ওএমআর শিট আগের থেকে বেরিয়ে গেছে কি ওএমআর শিট আগের থেকে বের হয় নাই, এই জিনিসগুলো ক্লারিফিকেশন করে নিটের রেজাল্টটা পাবলিশ করা উচিত ছিল। গতদিন যখন কনফারেন্স হলো সেখানেও স্টুডেন্টদের বা যে কোচিং সেন্টারে পড়ানো হয় বা গার্জিয়ানদের যে ডিমান্ড বা রিকোয়ারমেন্ট বা কোশ্চেন ছিল সেগুলোকে ক্লিয়ার করতে পারে নাই। এবার কিছু স্টুডেন্ট তার রেজাল্ট দেখে সুইসাইড পর্যন্ত করেছে। এনটিএ যখন জানে যে এই রকম করে রেজাল্ট পাবলিশড হওয়ার পর স্টুডেন্টরা সুইসাইড পর্যন্ত করতে পারে, এটাকে মিস্টেক বলবো না, এটাকে আমরা কি বলবো, মার্ডার বলবো। যখন তুমি যখন জানো যে তোমার এই কাজের ফলে, তোমার এই কাজ করার ফলে সে সুইসাইড করতে পারে, এটাকে আমরা মিস্টেক কোনোদিনই বলবো না, এটাকে আমরা কি বলবো, মার্ডার বলবো। অর্থাৎ ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক এই ঘটনাটি ঘটেছে, তো স্টুডেন্টরা সুইসাইড পর্যন্ত করেছে। তো তাহলে এইরকমভাবে রেজাল্ট পাবলিশ করার বা এরকমভাবে এক্সামটা কন্ডাক্ট করার কোনো দরকার ছিল কি আদৌ? ছিল না। একটা কেস দেখো, নিট রেজাল্ট দিল 4 তারিখে, 6 তারিখে একটা রিট পিটিশন জমা হয়ে গেছে। কি রিট পিটিশন জমা হয়েছে, কে করেছে? দেখো, তন্ময় চট্টোপাধ্যায় ভার্সেস দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি অ্যান্ড আদার্স। রিট পিটিশনের মধ্যে কি কি লেখা হয়েছে বা কেন রিট পিটিশন করেছে? ন্যাশনাল টেস্টিং এজেন্সি মানে তোমাদেরকে আগেই বললাম যে নিট এর অ্যাগেনস্টে কী করা হলো, রিট পিটিশন জারি করা হলো। এবার রিট পিটিশনটা কি, এটা পুরোটাই আমরা দেখব লয়ের বা আমাদের সংবিধানের মধ্যে রয়েছে, আমরা করতে পারি। ইন দিস পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এখানে কি ফাইল করা হলো, একটা PIL ফাইল করা হয়েছে। দি পিটিশনার হ্যাজ অ্যালিগড ভ্যারিয়াস ইররেগুলারিটিজ ইন কন্ডাক্টিং নিট 2024 এক্সামিনেশন। তাহলে প্রবলেমগুলো কী ছিল, এই দেখো 718 মার্কস এবং 719 মার্কস, যেটা নিটের যে প্রসপেক্টার যেখানে নাম্বার ডিস্ট্রিবিউশন সেই অনুযায়ী হওয়া সম্ভব নয়। কিন্তু আমরা তোমাদেরকে এখনই বোঝালাম যে 718 বা 719টা পাওয়া যায়, কিন্তু নিটের যে নাম্বার ডিস্ট্রিবিউশন সেখানে কিন্তু পাওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। It appears that the National Testing Agency sought to justify awarding of such marks based on judgment passed by the Honorable Supreme Court in writ petition. Civil number 600 of 2018, Akshat Agarwal and others versus Union of India and others. Jurisdiction of such an exercise cannot be decided without an affidavit from the National Testing Agency. Respondent number 1. Respondent number 1 কে কি বলা হলো, একটা এফিডেভিট জমা দেওয়ার জন্য তারও সময় কি করলো, বরাদ্দ করলো। Accordingly, the respondent number 1 shall be filed an affidavit within a period of 10 days from the date of response of allegation made in the writ petition. অর্থাৎ 6 তারিখে যে রিট পিটিশন করা হলো তারপরে 10 দিনের মধ্যে কি করতে হবে, তাকে একটা এফিডেভিট জমা করতে হবে 10 দিনের মধ্যে। The affidavit should also disclose, মানে বুঝাতে হবে, how the reservation policy of the state as well as the central government has been followed in preparing in the writ merit list. এই মেরিট লিস্টের মধ্যে রিজার্ভেশন আমরা জানি SC ST যারা রয়েছে তাদের এই রিজার্ভেশন পলিসিটা ঠিক
কিভাবে মেনটেন করা হয়েছে এই রেজাল্টের মধ্যে বা এই এফিডেভিটের মধ্যে তাদেরকে ক্লিয়ারলি ডিসক্লোজ করতে হবে, মানে বলতে হবে। এই রিট পিটিশনে আর কি বলেছে, আর বলেছে দিস লিস্ট ম্যাটার 2 weeks under the same heading before the regular bench। 2 সপ্তাহের মধ্যে কি করতে হবে, আবার রেগুলার বেঞ্চে এটাকে অ্যাপ্লাই করতে হবে। The National Testing Agency shall preserve the records pertaining to the NEET UG 2024 examination until further order of this court। তার মানে এরপরে আবার যতক্ষণ না অর্ডার দেয় এটাকে কি করতে হবে, তাদেরকে মেনে চলতে হবে। দি আউটকাম অফ দ্য কাউন্সিলিং প্রসেস শ্যাল অ্যাবাইড বাই দি রেজাল্ট অফ রিট পিটিশন। তাহলে এবার দেখো এর উপরে 6 তারিখে অলরেডি মামলা স্টার্ট হয়ে গেছে। কোথায় না ইন দি কোর্ট অ্যাট কলকাতা কনস্টিটিউশনাল রিট জুরিসডিকশন অ্যাপিলেট সাইট। আমি ডিরেক্টলি গভর্নমেন্টকে কিছু কোশ্চেন করতে চাই বা আমি ডিরেক্টলি গভর্নমেন্টকে কিছু বলতে চাই যে এই যে স্ক্যামগুলি হয় এক্সামের পরে বা এক্সামের আগে, কোশ্চেন পেপার লিক, ওএমআর শিট লিক, এক্সামের সেন্টারের সময় বিভিন্ন রকমভাবে স্টুডেন্টদেরকে বিভিন্ন দিক থেকে হেল্প, এইগুলি যারা করে তাদেরকে সাথে তাদের উপরে একদম ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত। তাদের উপরে ইমিডিয়েটলি অ্যাকশন মানে দেখো আমাদের যে আদার্স সাইড থেকে দেখব আমরা ভারতের নাগরিক কিনা, তার জন্য সিএএ লাগু হয়েছে, এনআরসি লাগু হয়েছে, তার যারা নাগরিক নয় তাদের নাগরিকদের ডকুমেন্ট চেক করা হবে, এবিসিডি সব বুঝলাম। ভারতের মধ্যে যত নাগরিক আছে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। কিন্তু আমার কথা এই যে স্ক্যাম, যারা ক্রিমিনাল কাজ করে, এই স্ক্যামের ফলে লক্ষ লক্ষ স্টুডেন্টরা যারা সাফার হচ্ছে তাদেরকে আগে দেশের থেকে বাইরে বের করো। বাইরে বের করো মানে এটা নয় যে ভাগিয়ে দাও, তাদেরকে আগে জেলে পুরে দাও, তাদের উপরে আগে অ্যাকশন নাও। যত মানুষ আছে তাদের মধ্যে যারা এই স্ক্যাম করে, যারা ক্রিমিনাল কাজ করে, যারা জড়িত রয়েছে তাদের উপর আগে অ্যাকশন নাও, ইমিডিয়েট অ্যাকশন নাও। দেখবে অটোমেটিক্যালি আমাদের যে স্টুডেন্টদের প্রবলেম সেই প্রবলেমগুলি অনেকটা রিজলভ হবে। তারপরে প্রশ্ন, এত সমস্যার পরেও কি এনটিএ আবার এক্সাম নিবে, নাকি এনটিএ ডিক্লেয়ার দিয়ে দিবে যে এইভাবেই এক্সামের রেজাল্ট আসছে সেভাবেই অ্যাডমিশন হবে? প্রথম কথা, এই 67টা সিট নাই এইমসে, যারা 720 পাইছে তারাও বলতে পারবে না যে তারা এইমসে চান্স পাবে। আগে বলতো যে হ্যাঁ 680 আমি মেডিকেল কলেজে চান্স পেয়ে যাব, 650 মেডিকেল কলেজে চান্স পেয়ে যাব। এইবার তাও বলতে পারবে না যারা 650 পেয়েছে যারা মেডিকেল কলেজে আদৌ চান্স পাবে কি পাবে না, কারণ এতজন স্টুডেন্ট পাস করে গেছে, সিটই তো কম, তাই না? তাহলে এই জিনিসটা, এই প্রবলেমটার, এই সমস্যাটার সমাধান কি এনটিএ করবে? এবং এরপরে যত এক্সাম হবে সেই এক্সামগুলিতেও কি এরকমভাবেই চলবে নাকি আরও রেস্ট্রিকশন আসবে, অর্থাৎ আরও সঠিকভাবে এক্সামগুলি কন্ডাক্ট করা হবে? এই জিনিসগুলো গভর্নমেন্টের কাছে কোশ্চেন থাকলো, এই জিনিসগুলো এনটিএর কাছে কোশ্চেন থাকলো। তারা খুব শীঘ্রই প্রেস কনফারেন্স করে, বা যদি তাদের থেকে ভুল হয়ে যায়, দেখো একটা সেন্টার যে এক্সাম কন্ডাক্ট করে কখনোই বলবে না যে তার থেকে ভুল হয়েছে এত ইজিলি, কিন্তু যদি সে বুঝতে পারে যে সত্যি ভুল হয়েছে তাহলে এক না একদিন তাকে মানে কনফারেন্স করে বলতেই হবে যে এই প্রবলেমগুলি হয়েছিল এবং এর জন্য আমরা আবার এক্সামটা কন্ডাক্ট করছি। ভুল মানুষ মাত্রই হয়, ভুল হওয়াটা খারাপ না, ভুল হওয়ার পরে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আবার নতুনভাবে শিখে নতুনভাবে অ্যাপ্লাই করা না করাটাই হচ্ছে খারাপ। ভুল মানুষ দ্বারাই হয়, ভুল স্বীকার করলে কখনো কেউ ছোট হয় না। তো এখান থেকে ক্লিয়ার বুঝতে পারতেছি আমরা যে কিছু তো ভুল হয়েছে, যদি ভুল হয়ে থাকে সেটাকে স্বীকার করে নেওয়া উচিত। আর একটা জিনিস মাথায় রাখবে, টাকার থেকেও আজকের ডেটে থেকে নিয়ে মানে টাকার থেকেও বড় কথা হচ্ছে রেপুটেশন। যেই কোচিং সেন্টারগুলি থেকে প্রতি বছর ভালো মার্কস করে র্যাঙ্ক দাঁড়ায়, সেই কোচিং সেন্টাররা ধরো একটা অ্যামাউন্ট নিয়ে স্টুডেন্টকে দিন রাত পরিশ্রম করে পড়াচ্ছে, দিন রাত পরিশ্রম করেছে, প্রতি বছর আমার সেন্টার থেকে নিট ক্র্যাক হয়, প্রতি বছর অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়, তারা দিন রাত পরিশ্রম করে কিছু অ্যামাউন্ট নিয়ে তারা পড়াচ্ছে। সেই কোচিং সেন্টার থেকে যখন র্যাঙ্ক হয় না, তাদের একটা রেপুটেশনের ব্যাপার থাকে যে তাদের কোচিং সেন্টার থেকে র্যাঙ্কই করলো না, তারা কি এত সহজে ছেড়ে দিবে? তাই কি না? আমরা যারা টিচার, যারা গ্রাস রুটে পড়াই, যারা আমরা 9, 10, 11, 12 স্টুডেন্টদেরকে রেডি করি, আমরা পর্যন্ত ফিল করতেছি যে জিনিসটা হয়েছে
সত্যি খুব খারাপ হয়েছে। কারণ আমাদের কাছে যে গ্রাস লেভেলের স্টুডেন্টসরা আসে না, তারা মানে অনলাইনে কোনো কোর্স পারচেস করবে তার আগে 10 বার ভাবে, যে তারা হয়তো এমন এমন কোচিং সেন্টারে বা অ্যাপের নামই শুনে নেই। তারা ভাবে যে এখানে আমি যদি টাকা ইনভেস্ট করি, বা এখানে যদি আমি 4,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দিয়ে কোর্স করি বা পারচেস করি, যদি কোনো প্রবলেম হয়ে যায়, যদি সেই টাকাটা নষ্ট হয়ে যায়, মানে এরকমও ক্যান্ডিডেট রয়েছে তারা এই কোচিং সেন্টারের নামগুলো পর্যন্ত শুনে নেই। মানে গ্রাস রুট লেভেলের স্টুডেন্টদের দিকে তাকালে আমরা ভাবি যে এই স্টুডেন্টরা 9-10 এত স্ট্রাগল করতেছে, 11-12 তাদের টার্গেট রয়েছে যে তারা ভালো করে পড়াশোনা করে আগের দিকে যাবে। মানে সত্যিই খারাপ লাগে জিনিসগুলি। তো গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট রইল, যদি ভুল হয়ে থাকে স্বীকার করে নেওয়া যাক, তারা স্বীকার করে নেক। এবং আবার এনটিএ স্টুডেন্টরা দেখো এতটা হার্ড ওয়ার্কিং না, যদি বলা হয় যে আগের মাসে আবার এনটিএ এক্সাম নেবে, স্টুডেন্টরা সত্যি আবার এক্সাম দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। কিন্তু স্বীকার করতে হবে যে ভুলগুলো হয়েছে। এবং আমরা জানি যে তাহলে আর এনটিএ থাকবে না, তাহলে অন্য কোনো এজেন্সিকে দেওয়া হবে এক্সাম কন্ডাক্টের জন্য, তাই কি না? কারণ বারবার তো আমরা অ্যাকসেপ্ট করবো না, তাই না? তাহলে আশা করি বুঝতে পারছো। এবং যদি এরপরে কোনো আপডেট পাই আবার আমি চেষ্টা করব ভিডিও বানানোর। জয় হিন্দ।